2025-এর প্রথম ট্রিপ, পুরুলিয়া ট্রিপ। এই পুরুলিয়া ট্রিপের পেছনে একটা খুব মজাদার গল্প আছে। তাহলে সেই গল্পটা দিয়েই শুরু করা যাক। নভেম্বর মাসের একটি শীতের সকালে হঠাৎ মায়ের মোবাইলে একটি ফোন কল আসে। ফোন কলটা রিসিভ করার কিছুক্ষণ পরেই মাকে দেখলাম খুবই খুশি আর এক্সাইটেড হয়ে কারোর সাথে কথা বলছে। আমার মনের কিউরিওসিটিকে একটু কমানোর জন্য আমি গুটি গুটি পায়ে মায়ের কাছে গেলাম। এইটা জানার চেষ্টা করলাম যে ফোনের ওপারে কে আছে এবং কিরকম নিউজ দিয়েছে, যেটা শুনে মা এতটা হ্যাপি হয়ে গেল। পরে জানলাম যে বাপি মামা ফোন করেছিল। মা খুব এক্সাইটেড আর খুব খুশি হয়ে আমাদের বলল যে বাপি মামা জানুয়ারি মাসে একটা ট্রিপ প্ল্যান করেছে, তবে ডেস্টিনেশন কিন্তু তখনও সাসপেন্স ছিল। বাপি মামা সাসপেন্স রেখেছিল। ডেস্টিনেশন আমরা কিছুই জানি না, কবে যাচ্ছি জানুয়ারি মাসে সেটাও কিছু জানি না, কিন্তু এত এক্সাইটেড হয়ে গেলাম আমরা তিনজনেই যে আমরা একদম দুহাত তুলে বললাম ইয়েস, আমরা তো রাজি, আমরা যাচ্ছি। এই নিউজটা একদম একটা এনার্জি বুস্টারের মতন কাজ করলো। আমরা মনে মনে আশা রাখলাম যে নতুন বছরেই আমরা নতুন ট্রিপ করব, নতুন জায়গায় যাচ্ছি। এরই মধ্যে আরেকটা ফোন কল আসলো মামার থেকে। এইবারে মামা আমাদের ডেস্টিনেশনটা বলল। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ আমি কোনোদিন পুরুলিয়া যাইনি। তারও কিছুদিন পরে মামা আরও একটা গুড নিউজ দিল। এইবারে মামা জানালো যে আমাদের টিকিট কনফার্মড। মুখার্জি জেঠু আমাদের সবার টিকিট কেটেছে। এইভাবেই আমরা জানতে পারলাম যে এই ট্রিপে আমাদের কোমেটস কারা, যাদের সাথে আমরা ঘুরতে যাব। ভীষণ আনন্দ হলো জেনে যে বাবু মামা, লক্ষ্মী মাসি, মেশো, বনি দাদা, শুভ মামা, পরি সবাই মিলে আমরা যাচ্ছি। ফাইনালি মামা রিসোর্টের ছবি পাঠালো। রিসোর্টের ছবি দেখে আর এক্সাইটমেন্ট চেপে রাখা যাচ্ছিল না। এইভাবে 22 তারিখ চলে আসলো এবং সবাই আমরা অনেক আগেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। সেই দিনকে ইডেনে একটা খেলা ছিল বলে রাস্তায় একটুখানি প্রেশার ছিল, জ্যাম ছিল, কিন্তু তাও থ্যাঙ্কফুলি আমরা সবাই টাইমে পৌঁছে গেছিলাম। স্টেশনে প্ল্যাটফর্মে আমরা সবাই একটু ওয়েট করলাম। সবার মনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট। স্টেশনে সবাই আমরা এক জায়গায় জড়ো হয়ে ওয়েট করলাম আর অপেক্ষা করছিলাম। বাস কিছুক্ষণেরই তো ব্যাপার, একটু পরেই আমরা ট্রেনে উঠে যাব আর পরের দিন ভোরবেলাতেই পৌঁছে যাব। আমরা ট্রেনে উঠলাম। সিট নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল, কিন্তু সেটা খুব মজাদারই ছিল। আমাদের ট্রেন পৌঁছলো ঠিক সকাল 6টায় আদ্রা জাংশনে। ভীষণ ঠান্ডা আর তেমন কুয়াশা, কাউকে দেখা যাচ্ছে না, কেউ ভিজিবল না। কুয়াশার মধ্যে দিয়েই সব লাগেজ নিয়ে আমাদের হাঁটতে হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্ম। একবার লিফটে আমরা উঠছি, আবার লিফট থেকে নামছি সব লাগেজ নিয়ে। সে এক অদ্ভুত স্ট্রাগল। একটু তো সবারই কষ্ট হয়েছে, কিন্তু ট্রিপ শুরু হওয়ার এক্সাইটমেন্টটা কোথাও গিয়ে সবাইকে এক অদ্ভুত এনার্জি দিয়েছে। কেউই টায়ার্ড হয়ে পড়ছিল না। যাই হোক, আমরা ফাইনালি প্ল্যাটফর্ম 4-এ পৌঁছলাম। এত কুয়াশা যে কিছু বোঝাই যাচ্ছে না, গাড়িও দেখা যাচ্ছে না। আমরা আমাদের গাড়িকে স্পট করলাম, সবার লাগেজ গাড়িতে তোলা হলো অ্যান্ড ফাইনালি আমরা সবাই বসলাম গাড়ির ভেতর। গাড়ির ভেতর উঠে সবাই যখন চেপে চুপে বসলাম, সে অদ্ভুত রিলিভড ব্যাপার, খুব ওয়ার্ম ফিলিং, ভীষণ ভাল লাগছিল। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারিদিকে কুয়াশা, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, এক অদ্ভুত
ফিলিং, কিরকম খুব এক্সাইটমেন্ট লাগছিল, মনে হচ্ছিল একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, পারি না সইতে, না পারি কইতে, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। কুয়াশা মেঘ সরিয়ে, অচেনা বাঁক পেরিয়ে, পাহাড়ি পথ যায় ছুটে যায়। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছলাম, কল্যাণ লেক রিসোর্ট, এবং জায়গাটার নাম বরন্তি। যদিও কুয়াশা ছিল চারিদিকে, কিন্তু রিসোর্টে ঢুকে চারিদিকটা দেখে অদ্ভুত লাগছিল, এত সুন্দর লাগছিল যে তখনও আমার বলার মতন ভাষা ছিল না, বা বোঝানোর মতনও ভাষা ছিল না, এখনও সেরকম নেই। তাই রিসোর্টের কিছু ক্লিপিংস আগে রাখছি আপনাদের সামনে, আপনারাই দেখে ভাবুন তো কত সুন্দর চারিদিকটা। পথে পড়ে থাকা বইগুলো উল্টালে আনমো না ধুলো, ছোঁয়া টোয়া গায়ে লাগে তারি, লেপ কাঁথা মাদুর মশারি। হাওয়া দেবে একা ছিলে কোঠা, প্রহর জমানো বাক্সটা, কে খেলে খুচরো চিনি মিনি, আমি কি আমাকে ঠিক চিনি, কি এনেছো আজ বলো মুঠোয়। স্মৃতিরা এমনি খুব বাজে, যা খুশি বলছে আন্দাজে, স্মৃতিটিতে এমনিতে বাজে, কথা বলে যায় আন্দাজে, হঠাৎ গুলিয়ে গেলে বেসামালে ঢেউ ঠেলে, বাড়ি ফেরার হলো না যে, রাস্তা গুলিয়ে গেলে বেসামালে ঢেউ ঠেলে, বাড়ি ফেরা আর হলো না যে। কি আছে হ্যাঁ হ্যাঁ ওখানে
ডে ওয়ানে আমাদের সেরকম কোনো সাইট সিন ছিল না, তবে একটাই মেন এজেন্ডা ছিল, সেটা হচ্ছে সন্ধেবেলার ছৌ নাচ। আমাদের সবাইকে ইনস্ট্রাকশনস দেয়া হয়েছিল যে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা যেন রওনা হয়ে পড়ি। কিন্তু সবাই যেখানে এক জায়গায় হয় সেখানে আড্ডাটা তো কনস্ট্যান্ট, তাই আড্ডা বাদ দিয়ে সবাই যে একসাথে ফ্রেশ হয়ে যাবে তাড়াতাড়ি, সেইটার এক্সপেকটেশনস করাটা একটু এক্সাজারেটেড না? যাই হোক, আড্ডাটা কিন্তু ভীষণ জমেছিল ফ্রম ডে ওয়ান। আমরা গেলাম, সবাই একটু চাটা খেলাম, প্রত্যেকের রুম একটু এক্সপ্লোর করলো। হ্যাঁ, এইটা তো একটু বলতেই হয়, প্রত্যেকটা রুমের নাম খুব ইউনিক ছিল। যেমন মামাদের রুমের নাম ছিল বসন্ত, যেটা আমাদের আড্ডা জোন হয়ে উঠেছিল। বিশু মামা, বাবু মামা সব ওই রুমেই ছিল। এইদিকে মুখার্জি জেঠুরা ছিল টেন্টে। টেন্টের নামগুলোও কিন্তু খুব ইউনিক, গুপি, বাগা, ফেলুদা, তোপসে, এরকম করেই প্রত্যেকটা রুমের একটা ইউনিক আইডেন্টিটি, তাদের ইউনিক নাম দিয়ে। প্রত্যেকটা রুম খুব ভালো ছিল, একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স। যেহেতু সব জায়গায় কুয়াশা ছিল বলে ব্যালকনির ওপার দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না ফর দ্য টাইম বিং, কিন্তু তারপর যখন কুয়াশাটা কাটলো আমরা আরো বেশি ভালো করে পুরো জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারলাম। চলো, সবাই খুব আনন্দের সাথে আমরা চা খেলাম, একটু গল্প করলাম, একটু ফ্রেশন আপ হয়ে নিলাম, তারপর সবাই নামলাম ডাইনিং হলে, জড়ো হয়ে ব্রেকফাস্ট করলাম। সেই দিনকে আমাদের ব্রেকফাস্ট ছিল পুরি সবজি। সবাই আমরা পুরি সবজি খেলাম। কিছুক্ষণ পরে শুভ মামা রুম থেকে মিষ্টি আনলো, সেই মিষ্টিও খাওয়া হলো। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একটু ফটো সেশন হলো, আমাদের একটু ফটো তুললাম, যেটা মাস্ট প্রত্যেকটা ট্রিপে। ছবি টবি তুলে আমরা রওনা দিলাম বরন্তী ড্যামের দিকে। এটা ছৌ নাচ, ছৌ নাচ ওরা বানাচ্ছে ছৌ নাচ, এটাকে পারে না। আরে তবে সহচরী হাতে হাতে কারা ছিল কারা সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। রিসোর্ট থেকে ঠিক বেরোনোর আগেই আরও একজন মেম্বারের সাথে আমাদের আলাপ হলো। এই ব্যক্তিটির নাম হচ্ছে রিও। হ্যাঁ, যদিও আমি সব ধরনের কুকুরকেই একটু ভয় পাই, একটু না অনেকটাই ভয় পাই, কিন্তু এই ট্রিপটা আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে এই কারণে, কারণ রিওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। সব থেকে ভালো বন্ধুত্ব হয়েছিল রিওর সাথে বনি দাদার, কারণ বনি দাদাই একমাত্র রিওর সাথে রিওর বল নিয়ে খেলা করছিল, তাই রিওর বনি দাদাকে খুব পছন্দ হয়ে গেছিল। ঠিক বেরোনোর আগেই রিও আসলো, সবার কাছে গেল, আদর খেলো, আমার কাছেও এসেছিল এবং আমিও খুব ভালো করে আদর করেছি, যেটা আমার কাছে একটা অ্যাচিভমেন্টই। এই সুন্দর মুহূর্তের পরই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের রিসোর্ট থেকে বরন্তী ড্যাম
8 কিলোমিটারের রাস্তা। ভাবতে পারছেন এই 8 কিলোমিটার আমরা হেঁটে গেছি। হ্যাঁ, সবাই আমরা হাঁটিনি, জেম্মা, মাইমা, আমার মা বাবা এনারা টোটো করেছেন, টোটো করে অর্ধেক রাস্তা চলে গেছেন। কিন্তু আমরা বাকিরা যারা হেঁটে গেছি আমাদের অবস্থা তো খুবই খারাপই হয়ে গেছিল লাস্টের দিকে। সবার বলতে পারবো না, আমার তো হয়েই গেছিল। রাস্তায় জীবজন্তু তো থাকেই, কলকাতা শহরেও আমরা দেখেছি কুকুর থাকে, গরু থাকে, কিন্তু এই গ্রামের রাস্তায় গরুগুলোর হাইট আর চেহারা এত ইমেন্সিভ ছিল যে যে কেউ দেখে ভয় পেয়ে যাবে। আর আমি তো এমনিতেই ভীতু, তাই আমি তো সবার আগে ভয় পেয়েইছি। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে গ্রামের রাস্তায় এত সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছেই গেলাম বড়ন্তি ড্যাম। বড়ন্তির প্রাণকেন্দ্র এক জলাশয়, রামচন্দ্রপুর বাঁধ। গ্রামের মানুষের জলের চাহিদা মেটাতে এবং সেচের কাজে ব্যবহৃত হয় এই জল। মুরাডি স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে বড়ন্তি। জেলা পুরুলিয়া হলেও প্রপার পুরুলিয়া থেকে অনেক আগে, পৌঁছানোর পথও মন ভোলানো। সামনেই মুরাডি পাহাড়, পিছনে বড়ন্তি পাহাড়, দূরে রামচন্দ্রপুর গ্রাম, আরও দূরে ঝাপসা পঞ্চকোট পাহাড়, আর বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ। সকালে বড়ন্তি ড্যাম ঘুরে আমরা আবার ফিরে আসলাম রিসর্টে লাঞ্চের জন্য। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বড়ন্তি ড্যামে সানসেট দেখার জন্য। বিকেলে পাহাড়ের গায়ে সূর্যাস্ত দেখা সারা জীবন আমার মনে থাকবে। বিকেলের পড়ন্ত আলোয় মুরাডি পাহাড়ের প্রতি ছবি ভাসে বাঁধের জলে। সূর্যি মামা পাহাড়ের বুকে মুখ লুকোনোর আগে ছড়িয়ে দেয় তার রঙের আবির, আকাশে বাতাসে জলে স্থলে। বাঁধের জল যেন প্রকৃতির এই খেলা দেখার আয়না। গধূলির রঙে হবে ধরনে স্বপ্নের দেশত, ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত। গধূলির রঙে হবে ধরনে স্বপ্নের দেশত, ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে। মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে। মৌমাছি
কাছে ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেশত। বেশ তো তারপরে সারা রাত দুজনে একা একা ভাববো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য। তারপরে সারা রাত দুজনে একা একা ভাববো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য। এই ট্রিপের শুরু থেকেই খুব খেজুরের রসের গল্প শুনছিলাম সবার থেকে। একই গল্প শুনে আমারও খুব ইচ্ছে হলো খেজুরের রস খাওয়ার। যদিও এই ট্রিপের আগে আমি কখনো খাইনি খেজুরের রস, তাই ইচ্ছেটা যেন ক্রমশ বেড়েই যাচ্ছিল। এই ইচ্ছেটার প্রকাশ করেছি আমি আমার মামার কাছে, মাসিমণির কাছে, মা বাবার কাছে, প্রায় সবার কাছেই। এবং সবাই আমাকে একই কথা বলেছে যে পরের দিন রিসোর্টে আনা হবে এবং তুই খাবি খেজুরের রস। কিন্তু পরের দিন পর্যন্ত না ওয়েট করার ইচ্ছেটাই হলো না। ভীষণ মনে মনে ইচ্ছে করছিল যে যদি এক ড্রপও পাওয়া যেত, একটু টেস্টটা করতে পারতাম, জানতাম কিরাম খেতে। ভগবান মনে হয় ওপর থেকে আমার ওই ইচ্ছেটার কথা শুনেছেন। সানসেট দেখে যখন আমরা ফিরছি রিসর্টের দিকে, তখন আমাদের পথে চারিদিকে দুপাশে খেজুর গাছ। আমাদের যিনি টোটো চালাচ্ছিলেন সেই কাকুটি বললেন যে উনি একটা জায়গায় দাঁড়াবেন যেখান থেকে আমরা ফ্রেশ খেজুর গুড় পাবো, দুটোই ফর্মে, লিকুইড ফর্মেও এবং পাটালি গুঁড়ো পাবো। আমাদের টিমে যারা যারা ছিল সব বড়রা নেমে গেল এবং খুব উদ্যোগের সাথে সবাই গুড় কিনলো। আমার বাবাও কিনলো, কারণ গুড়টা আমার বাবার ভীষণ ফেভারিট। সবাই গুড় কিনলো, লিকুইড ফর্মেও কিনলো, পাটালি গুঁড়ো কিনলো। হঠাৎই এর মধ্যে ওইখান থেকে বলল যে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয়েছে একটা মাটির ভাঁড়ে, সবে সবে নামানো হয়েছে এবং সেটা সবাইকে দেয়া হবে একটা ছোট্ট গ্লাসে। সেই গ্লাস থেকে আমার মাসিমণি সবাইকে একটু একটু করে খেজুর রস দিল টেস্ট করার জন্য। আমাকেও ডাকা হলো, আমিও গেলাম এবং টেস্ট করলাম। সেইটাই হলো আমার প্রথম খেজুর রস খাওয়ার গল্প। দারুণ লাগছিল, খুব রিলিভড লাগছিল খেয়ে। সেইখানে খেজুর রস খেয়ে সবাই গুড় টুড় কিনে আমরা ফিরে গেলাম রিসর্টের দিকে, কারণ আমাদের নেক্সট মেন অ্যাট্রাকশন ছিল ছৌ নাচ। এই ছৌ নাচ হবে বলে মনে হয় এরকম ডেকোরেট করে দিয়েছে। রিসর্টে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা ছৌ নাচ দেখার কিছুক্ষণ আগে একটু ছোটোখাটো হোম কনসার্ট করলাম। হোম কনসার্ট মানে সবাই নিজেদের ক্রিয়েটিভিটিটা একটু এক্সপ্রেস করলো আর কি। জেম্মা একটা গল্প শোনালো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর, আমার মা একটা রিসাইটেশন করলো, আমার বাবা নিজের লেখায় নিজের কবিতা রিসাইট করলো। সবাই একটুখানি টুকটাক করছিলাম। এরই মধ্যে বিশু মামা একটা খুব স্পেশাল ধরনের মেডিটেশন করালো আমাদের সবাইকে, সেটাও আমরা করলাম। এই সব কিছু করে আমরা নিচে নামলাম ছৌ নাচের জন্য, কারণ আমাদের নেক্সট এজেন্ডা ছিল ছৌ নাচ। খুব অসুস্থ মনে করা হলো, তাকে এবার জোড়াসাঁকোয় আনা হবে। সেই মতন ট্রেন ভাড়া করে বিশেষ
ডাক্তারের সঙ্গে অনেক পুলিশ পোস্টিং দিয়ে তাকে হাওড়া নিয়ে আসা হলো। যখন হাওড়া এসে গাড়িটি না থামলো তখন চারিদিকে পুলিশ, তারই মাঝখানে এক ভদ্রলোক যে সদ্য রেলে চাকরি পেয়েছে, এই সুযোগে সে তার সামনে আসতে পেরেছিল। তখন দেখলো একটা গাড়িতে তাকে সামন করে রাখা হয়েছে, মনোদিন ঘুমোচ্ছে। দূর থেকে ছুটে এসে একটি মেয়ে বলল, শোনো না শোনো, আমাকে একটা সই দেবে। সে বলল, সই? চাও সই? তাই সই। এই তিনটে সই মানে হচ্ছে, সই হচ্ছে সিগনেচার, চাও সই, ফ্রেন্ড, তাই সই মানে দিতে বাধ্য। এটা শোনার পরে উনি বললেন যে আমার জীবনে অনেক বড় পাওয়া হলো। এই চা করো, এই চায়ের জলটা বসিয়ে দে। ঘাটতি রাখিনি, তবুও তীরে এসেই ডুবেছে তরি। মনের কাছে প্রশ্ন রেখেছি, এবার তাহলে কি করি? হতাশ হয়েও করেছি শুরু, আবার নতুন করে পথ চলা। অবসাদে নেমে পড়েও থামিনি নিজের সাথে কথা বলা। হাল ছাড়ছি না তাই নতুন বছরে, সামলে নেব করছি না বড়াই। শুধু ভাগ্য একটু সঙ্গ দিও, শুরু করবো আর একটা নতুন লড়াই। শুভ দাশগুপ্তের মেঘ বলল যাবি। এটা বলার আগে আমি একটু 2-4 লাইন বলি। আমরা এখানে যারা আছি, আমাদের ছেলে মেয়েরা ছাড়া আমরা মধ্যবয়স্কই বলা চলে, কেউ কেউ আরো বেশি বয়স। এই সময় এক এক সময় আমাদের কারোর না কারোর কোনো না কোনো সময় মনে হয়, ইস ওই ছোটবেলাটা যদি একটু ফিরে পেতাম, ওইখানে ওইটা করেছিলাম, সেটা যদি এখন হতো। তো সেটার উপরে বেস করে আমার এই কবিতাটা। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাবো না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটতে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সবকিছুকে পাই। জাগরণের এই যে আমি, কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন, তবুও মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ার নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, একদিন ঠিক তোর সাথেই যাব। ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় জনপ্রিয়। ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা।
উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের 3টি উপবর্গ রয়েছে, যথা পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমায় প্রচলিত ছৌ নাচের ধারাটি পুরুলিয়া ছৌ নামে পরিচিত। এই ধারার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমায় প্রচলিত ছৌ নাচের ধারাটি পুরুলিয়া ছৌ নামে পরিচিত। এই ধারার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। পুরুলিয়া ছৌয়ের সৌন্দর্য পারিপাট্য এটিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। 1995 সালে নতুন দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যাবলোর থিমই ছিল ছৌ নাচ। ছৌ মূলত উৎসব নৃত্য। পুরুলিয়ার ছৌ নাচে বান্দোয়ান ও বাঘমুন্ডির দুটি পৃথক ধারা লক্ষ্য করা যায়। বান্দোয়ানের নাচে পালাগুলি ভাব গম্ভীর এবং বাঘমুন্ডির নাচে পালাগুলি হয় বীরত্ব ব্যঞ্জক।
সংস্কৃতম নমস্তে 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितम् नमस्ते नमस्ते नमो नमः ओम नमो देवी दुर्गाय नमो नमः ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वसाधिके ছৌ নাচ আমাদের রিচ কালচারাল হেরিটেজ, কিন্তু দুর্ভাগ্যবশত এই শিল্পীরা সেরকম অ্যাপ্রিসিয়েশনও পাননি এবং নাম ডাকও সেরকম হয়নি। কিন্তু আমাদের কাছে তাদের এই নৃত্য পরিবেশনার কোনো তুলনাই হয় না। আমরা সবাই মিলে তাদের সাথে ছবি তুললাম। এত সুন্দর একটা প্রোগ্রাম দেখার পর সবার মনটা ভরে গেছিল। আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে খেয়ে দিয়ে আবার আমরা আমাদের আড্ডা জোনে চলে গেলাম। আমাদের আড্ডার কেবিন যেটা বসন্ত, সেইখানে গিয়ে আমরা সবাই জড়ো হয়ে সবাই আড্ডা মারলাম। আড্ডার পর আমরা সবাই যে যার রুমে চলে গেলাম এবং প্রস্তুতি নিলাম পরের দিনের জন্য, কারণ আমাদের পরের দিন ফুল প্যাকড শিডিউল ছিল এবং অনেক এজেন্ডা ছিল। সেই এজেন্ডা, সেই সাইট সিনের ছবি, ভিডিওস থাকবে আমার নেক্সট ভিডিওতে। আজ এতটুকুই।